দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এই সময়ে সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি আমরা এই অনুষ্ঠানে। এই মুহূর্তে রাজনৈতিক নানান টালমাটাল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে দেশ, নির্বাচনও দোরগোড়ায়। এই নিয়ে শুধু বিরোধী দলগুলোই নয়, মাঠে সরব আছে সরকারি দলও, যদিও নির্বাচন নিয়ে আছে নানা তর্ক বিতর্ক। এসব নিয়ে কথা বলবো আজকের এই সময়ে। সাথে আছি আমি সীমান্ত খোকন। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু, সাবেক রাষ্ট্রদূত ও আওয়ামী লীগ নেতা জনাব মোহাম্মদ মমতাজ হোসেন এবং সিনিয়র সাংবাদিক জনাব ডক্টর মাহবুব হাসান। স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা যেটা বলছিলাম যে আসলে আজকেও বিএনপির সমাবেশ ছিল দেশ জুড়ে, রাজধানী সহ বিভাগীয় শহর, জেলা শহরে। এরপরে আবার আওয়ামী লীগের একটা জনসভা ছিল দলীয় কার্যালয়ের, কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। মানে দুই দলেরই সামনের কার্যালয় জুড়ে আজকে সমাবেশ ছিল। তো এই সমাবেশ চলছে। তো নির্বাচন ঘিরে আছে অনেক তোড়জোড় আলোচনা চলছে। তো এই সমাবেশগুলো বা নির্বাচন কেন্দ্রিক এই পরিবেশটা জনাব শামসুজ্জামান দুদু, মানে আপনারা কীরকম এই সমাবেশগুলো থেকে পাবলিক আউটপুট বা কীরকম রেসপন্সটা পাচ্ছেন? জি, আপনাকে ধন্যবাদ। সরি, আসলে তো মানে গত 10 বছরের কথা বলবো, কারণ আর আগে যে টার্মটা 8 সালের নির্বাচন, সেটা একটা কেয়ারটেকারের অধীনে, যদিও সেটা সাংবিধানিকভাবে বৈধ না, মানে সামরিক শাসন বাহিনী কর্তৃক অনুমোদিত কেয়ারটেকার ছিল। তারপরেও ওইটা নিয়ে বেশি আলোচনা নাই, ওই টার্মটাও অবৈধ। তো সেটা যদি আমি ছেড়ে দিই, তাহলে 10 বছরের যে আলোচনা সাংবিধানিকভাবে যে কেয়ারটেকারের জন্যে এই দেশে তুলকালাম আন্দোলন হয়েছিল, বিশেষত 95, 96, 4-5, 2004-5, যেমন লোকি বৈঠার স্মৃতি আছে আমাদের, 174 দিনের হরতালের ব্যাপার আছে, আমাদের ইম্পোর্টের যে দুয়ার চট্টগ্রাম পোর্ট মাসের পর মাস না, বছরের পর বছর বন্ধ ছিল। তারপরে অনেক সরকারি কর্মকর্তাকে দিগম্বর করে দেওয়া হয়েছে, প্রকাশ্যে সাংবাদিকদের ডেকে এনে তাদের ছবি তুলে কাগজে দেওয়া হয়েছে। আর গাড়ি পোড়ানো শেরাটনের সামনে, মানুষকে জীবন্ত পুড়ে, এই ধরনের স্মৃতি আছে, বহু ঘটনা আছে। তো সেটি কিসের জন্য? কেয়ারটেকারের জন্য। একবার হচ্ছে আইন করা, 94-95% আইন, মানে কেয়ারটেকার যেটা ছিল সেটা না, আইন করতে হবে। সে আইনটা বেগম জিয়ার পার্লামেন্ট বা আওয়ামী লীগবিহীন 15 ফেব্রুয়ারি নির্বাচনে, ওইটা আওয়ামী লীগ মানে না ওই নির্বাচনটা, কিন্তু ওই আইনটা মানে। কারণ ওই আইন বলে দীর্ঘ 21 বছর পরে তারা ক্ষমতায় ফিরেছিল, মানে শাসন ক্ষমতায়। আর 2005-06 যে আন্দোলন, সেই আন্দোলনটা হচ্ছে সামরিক শাসন, ছদ্মবেশী সামরিক শাসন, মিস্টার মঈন আহমেদ, তাকে দিয়ে একটা কেয়ারটেকার তৈরি করা, বুঝছেন? তো সেটি আরেকটা পিকুলার স্মৃতি আমাদের। তো এই যে ঘটনাগুলো, এই ঘটনা আমাদের মনের ভিতর দাগ কেটেছে যে দলীয় সরকারের বিবেচনা থেকে কেয়ারটেকার বা তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন তুলনামূলক গ্রহণযোগ্য। সেটা আমাদের আজকের যিনি কথিত প্রধানমন্ত্রী, তিনি এটা সেই সময় দাবি করেছেন যে এটা দিনের পর দিন চলতে পারে, বছরের পর বছর, মানে কেয়ারটেকার সিস্টেম। এবং একটি এতটাই ভালো তিনি রপ্তানিযোগ্য বলে মনে করেছিলেন, এটা তার সাকসেস। তো সবথেকে বড় ব্যাপার যে আজকে যে জিনিসটা, প্রসঙ্গটা এসছে, যে সংবিধানে তো নাই এটা কে বাতিল করেছে? কোর্ট বাতিল করেছে। তো সেখানে 2বারের প্রসঙ্গ ছিল, আরও 2বার যদি পার্লামেন্ট মনে করে।
তো আমার কাছে এখানে যে যুক্তিটা মনে হয়, কেয়ারটেকার সংবিধানের বাইরে একটা নির্বাচন আমাদের দেশে হয়েছে, সংবিধানে এটা ছিল না, দেশের মানুষ মানছে, সব রাজনৈতিক দল মানছে, ইলেকশনটাকে পরে বৈধতা দেওয়া হয়েছে। সেটা হচ্ছে 91-এর ইলেকশন। তখন কেয়ারটেকার ছিল না, আইন ছিল না, এবং সেই সময় শাহাবুদ্দিন সাহেব চিফ জাস্টিস ছিলেন। পরবর্তীতে তিনি ক্ষমতায় নিয়েছিলেন এই শর্তে যে তিনি আবার চিফ জাস্টিসে ফিরে যাবেন। সংবিধান এটা অ্যালাউ করে না। কিন্তু জাতীয় পার্টিবাদের সব দল ওই নির্বাচনে তার যে মানে দাবি, অর্থাৎ চিফ জাস্টিস তৎকালীন, এটা মেনে নেওয়া হয় এবং ইলেকশন হয়, একটা সরকার ক্ষমতায় যায়। মজার ঘটনা হচ্ছে জাতীয় ঐক্যমত সৃষ্টি হলে সেখানে সংবিধান কোনো বাধা না, এটা 91-এ এটা প্রমাণ হয়েছে। আজকে না, আমি শেষ করে দিই। আজকে যে জায়গাটা আমরা এসে দাঁড়িয়েছে, আমরা কোনটা গ্রহণ করব? শুধু সংবিধান, প্রথা, নীতি, ঐক্যমত, স্থিতিশীলতা কোনটা? তারপরেই কিন্তু সব কিছু নির্ভর করবে। তো আপনাকে যদি বলি, আসলে স্থিতিশীলতার প্রশ্নটা আসছে, তো এইটা আপনি কিভাবে দেখছেন যে আলটিমেটলি কি আমরা স্থিতিশীল অবস্থার মধ্যে আছি নাকি টালমাটাল, মানে পলিটিক্যাল যে এখন? আপনাকে এবং আমার দিব্যজ্ঞ আলোচক দুদু ভাই এবং হাসান ভাই দুজনকে আমার আন্তরিক শুভেচ্ছা, এবং দর্শক যারা দেখছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা সালাম জানাচ্ছি। যে দেশে বর্তমান অবস্থাটা আমি তো মনে করি স্থিতিশীলই আছে। দেশের এমন কোনো পরিস্থিতির সৃষ্টি উদ্ভব হয় নাই বা সৃষ্টি হয় নাই যে দেশের একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এমন কোনো কিছু নাই। হওয়ার কি আশঙ্কা মনে করছেন না? মানে এই অবস্থা এখন ধর নির্বাচন সামনে আসছে, নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল, সরকারি দল, বিরোধী দল সবারই তাদের অ্যাক্টিভিটিসগুলো তারা বাড়িয়ে দেবে। তাদের রাজনৈতিক কর্মকাণ্ড, মিটিং, মিছিল, সমাবেশ, বিক্ষোভ বিভিন্ন, এবং তাদের যে সমস্ত দাবি দাওয়া আছে বিরোধী দলের মেনলি, তাদের সেই দাবি দাওয়াগুলো আদায় করার জন্য তারা যতটুকু পারা সম্ভব তাদের পক্ষে তারা শেষ চেষ্টা করে যাবে। এখন প্রশ্নটা হলো যে নির্বাচন আগামী সব কিছুই কিন্তু মূল টার্গেট হলো আগামী নির্বাচন, রাইট? সে নির্বাচনটাকে অবাধ এবং সুষ্ঠু করার জন্যই কিন্তু সকলের ইচ্ছা, এবং এটাই আশা করে দেশ, জাতি এবং গণতন্ত্রের স্বার্থে, রাষ্ট্রের স্থিতিশীলতার স্বার্থে এবং উন্নয়নের স্বার্থে আপনি বলি আমার সব কিছুর জন্যই। তো এখন যে জিনিসটা বিএনপি যে দাবিটা করে আসছে দীর্ঘদিন ধরে, তাদের তত্ত্বাবধায়ক সরকারে যে দাবিটা করে আসছে যে তার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলেও তারা করবেন, তার না তাহলে নির্বাচন করবেন না। তো সেই দাবি নিয়ে আপনি জানেন যে কথাটা বারে বারে এখানে উচ্চারিত হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে আওয়ামী লীগ একসময় আন্দোলন করেছে। অবশ্যই আওয়ামী লীগ আন্দোলন করেছে, আপনারা জানেন। মাগুরার একটা নির্বাচনকে কেন্দ্র করে, সেই নির্বাচন কেন্দ্র করে আন্দোলন শুরু হয়, এবং সেই আন্দোলনে কিন্তু একটি মাত্র যেটা মাগুরা নির্বাচনকে কেন্দ্র করে আন্দোলনটা এমনভাবে প্রকট সৃষ্টি হয় যে সারা দেশের জনগণ কিন্তু তখন এই যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি, বর্তমান প্রধানমন্ত্রী জাতীয় জনবঙ্গবন্ধু কন্যার দাবি করেছিলেন, সে দাবির পিছনে সবাই কিন্তু ঐক্যবদ্ধ হয়েছিলেন, দেশ, জাতি, সব আপামর জনগণ। এবং আলটিমেটলি বিভিন্ন ভাবে আমি অত দীর্ঘ ইয়াতে যাচ্ছি না, বা দাবি আদায় করতে সমর্থ হয়। একটি কারণ যে জনগণ সেটা সমর্থন করেছিল এবং জনগণ সে দাবির প্রতি সম্পৃক্ত হয়েছিল। জনগণ তাদের সে আওয়ামী লীগের সে আন্দোলনের সাথে তারা সম্পৃক্ত হয়েছিল, রাজপথে নেমে এসেছিল, দাবি আদায় করে দিতে পারতে সমর্থ হয়েছিল। কিন্তু আজকে আমরা যদি লক্ষ্য করি দীর্ঘদিন, আপনার বিশেষ করে যে রেফারেন্সগুলো আনা হয় 2008-এ তত্ত্বাবধায়ক যে সেনা সমর্থিত সরকার তারা বলা হয়, সেই সরকারের সময় কিন্তু একটা তত্ত্বাবধায়ক সরকারই বলা হতো তখনকার সময়। সেই সময় বিএনপির মনোনীত রাষ্ট্রপতি তিনি রাষ্ট্রপতি ছিলেন, তাদের যে ওনাদের সেনাপতি, প্রধান সেনাপতি তিনি ছিলেন, এবং তাদের পরবর্তীতে ওনাদের সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি ছিলেন উনিও ছিলেন। যেটা বলা হয় সবসময় তাদের লোকজন যে সেট আপ ছিল তারাই ছিল, এবং কি তাদের তত্ত্বাবধানে কিন্তু নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল তাদের সেই নির্বাচন কমিশন এবং তাদের সেই সেট আপের মধ্য দিয়ে শুধু
পরিবর্তনটা হয় জরুরি অবস্থা সৃষ্টি করা হয়, জারি করা হয় জরুরি অবস্থা, এবং জরুরি অবস্থার মধ্যে দিয়ে নির্বাচনটা করা হয়। এবং নির্বাচনটা আপনারা জানেন যে 2টি বছর, যেখানে সংবিধানে বলা আছে, যদিও সংবিধানে আবার সেভাবে পরিষ্কারও বলা নাই যে আগামী 3 মাস বা 6 মাসের মধ্যে নির্বাচন করতে হবে, না হলে কি হবে সেটা কিন্তু সংবিধান পরিষ্কার কোনো লেখা ছিল না। সেই সুযোগে সেই সময় সরকার, আপনারা জানেন 111 সরকার যেটা বলা হয়, তারা সেই সুযোগে 2 বছর এই রাষ্ট্র ক্ষমতাটা দখল করেছিলেন এবং আমাদের নেত্রীকে জেলখানা দিয়েছেন। পরবর্তীতে বেগম জিয়াকে জেলে দিয়ে যেতে হয়েছিল, বিভিন্ন নিপীড়ন নির্যাতন হয়েছে। সুতরাং তত্ত্বাবধায়ক সরকারের যে অভিজ্ঞতাটা আমরা দেখেছি আমরা, এবং 2001 সালে আপনি জানেন 2001 সালের নির্বাচনে লতিফুর রহমান সাহেব তত্ত্বাবধায়ক সরকার প্রধান হয়েছিলেন। উনি যেদিন হলেন সেদিন তিনি হয়েই উনি সমস্ত গভর্নমেন্টে যত প্রশাসনের যত যারা ছিলেন, সচিব থেকে ডিসি থেকে সবাই উনি একতরফা, যেটা উনি পারেন না, তার এখতিয়ারের মধ্যে ছিল না, সব কিছুই তিনি চেঞ্জ করে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করলেন যে সেই সময় তিনি সেই বিএনপি সমর্থিত যারা সেই সময় প্রশাসনে যারা ছিলেন তাদেরকে উনি সেই স্থলে তিনি অধিষ্ঠিত করেন। এবং আপনি জানেন সেই সময় পরিস্থিতি পরবর্তীতে নির্বাচনে, আমি বলতে চাচ্ছি যে এই তত্ত্বাবধায়ক সরকারের যে কথা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু আগে বলেছিলেন যে আমরা 2 টার্ম 3 টার্ম করতে পারি, সেই টার্মটা কিন্তু শেষ হয়ে গেছে। তারপরে এই যে অভিজ্ঞতা, তত্ত্বাবধায়ক সরকারের অভিজ্ঞতা, বিশেষ করে 2001 এবং 111-এর ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার হলেই যে এই দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, নিপীড়ন নির্যাতন হবে না, আরো কঠিন, আরো জটিল। এখন দলীয় সরকারের অধীনে নির্বাচনটা কঠিন কি কঠিন না সেটা তো প্রমাণিত হতে হবে যে আপনি যখন নির্বাচনে অংশগ্রহণ করবেন। যেন বিএনপি, 2014 সালে বিএনপি নির্বাচনে বর্জন করেছেন, তারা অংশগ্রহণ করেননি, সুতরাং তারা বলতে পারবে না যে কঠিন। কিন্তু 2018 সালে ওনারা নির্বাচন করেছেন, সেই নির্বাচনেও তারা যেভাবে তাদের তো অভিজ্ঞতা একটা হয়েছে। দলীয় সরকারের অধীনে নির্বাচন না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, আসলে এই বিতর্কের এখনকার অবস্থাটা আপনি কিভাবে দেখছেন? আসলে আমরা কোন দিকে যাচ্ছি? ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশের নির্বাচন এবং রাজনীতি এমনভাবে চলে যে এটাকে একটা থেকে আরেকটার মধ্যে ফারাক করা যায় না। যেমন মিটিং মিছিল থেকে শুরু করে সব কিছুই ধরেন একই সঙ্গে চলে। শামসুজ্জামান দুদু এবং আমাদের মমতাজ হোসেন, আওয়ামী লীগ নেতা এবং সাবেক রাষ্ট্রদূত, দুই পক্ষের তাদের রাজনৈতিক ইতিহাসের পক্ষের কথাগুলো বললেন। দুপক্ষই কিন্তু সত্য বলেছেন। আবার তৃতীয় পক্ষ যদি বলে তাহলে বলবে যে এখানে আমাদের কিছু সত্য আছে, যে সত্যগুলো আমরা বলবো, কিন্তু সেই সব লোকদের আপনারা ডাকেন না বা তাদের কথা। আপনাকে যদি তৃতীয় পক্ষ ধরা হয় আপনি কি বলবেন? আপনার মতামতটা? আমি বলবো যে মূলত বাংলাদেশে গণতন্ত্র নাই, গণতন্ত্র ছিল না। সেই গণতন্ত্র যদি আপনি প্রতিষ্ঠা করতে চান তাহলে গণতন্ত্রের যে মানে মৌলিক যে কাঠামো, সেই কাঠামোতে ফিরতে হবে আমাদের। সেই কাঠামো যদি ফিরতে হয় তাহলে আপনি গণতন্ত্রের প্রথমেই বা আমাদের সংবিধানে যা দেওয়া আছে, প্রত্যেকটা মানুষের সমান অধিকার কথা বলার, তার মত প্রকাশের, তার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক মত প্রকাশের প্রত্যেকের সমান অধিকার। কিন্তু আমরা কি সেটা দিই? যেমন মমতাজ ভাইয়ের দল এখন ক্ষমতায়, তারা কি এখন মত প্রকাশের বিষয় তারা কি বিরোধী দলগুলোকে দিচ্ছে? বা যখন দুদু ভাইয়ের, আপনারা তো দেখা যাচ্ছে বিরোধী দল তো সভা সমাবেশ করছে, সমাবেশ করা এবং তার পেছনে কি করছে সেটাও আপনারা নিউজে দেখছেন, আপনারা ইলেকট্রনিক মিডিয়াতেও দেখছেন, আপনার প্রিন্ট মিডিয়াতেও দেখছেন, তাই না? কম বেশি বিরোধ এবং আছে। আপনি যদি রাজনৈতিক নেতাদের মানে তির্যক কথাগুলো শোনেন তাহলে বুঝবেন যে গণতান্ত্রিক যে মূল্যবোধ, যে নৈতিকতা, যে মানবিকতা, যে সহমর্মিতা, যেটি রাজনীতিক হিসেবে আওয়ামী লীগ বিএনপিকে শত্রু মনে করবে না, মনে করবে সহযোগী, সহযোদ্ধা, কি বলে রাজনীতিক জনগণের জন্য। এবং এনারা প্রত্যেকেই কিন্তু জনগণের জন্য কাজ করেন।
এবং বলেন যে জনগণ তাদের সঙ্গে আছেন। যেমন এখন আওয়ামী লীগ বলে যে জনগণ তাদের সঙ্গে আছে, বড় সমাবেশ করতে পারে নাই বিএনপি। আবার বিএনপি যে সমাবেশে বিশাল সমাবেশ করেছে, ওনারা ভাবে যে সমস্ত লোকই ওনাদের সঙ্গে আছে। আসলে জনগণ কার সঙ্গে আছে? এই ব্যাপারটা আমি একটু যদি দুদু সাহেবকে আপনাকে জিজ্ঞেস করি যে ইদানিং তো আপনারা এই যে আজকেও দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছেন, ওরা আপনাদের কয়েকজন নেতা কারাগারে ছিলেন, মুক্তি পেয়েছে, আসলে সরকার কি তাহলে আপনাদের আগের চেয়ে একটু কঠোর অবস্থান থেকে সরে এসছে বলা যায়? কিছুটা বটে। এটা কি কারণে? নানান কারণে। ডলার নাই তো, ডলার না থাকার সাথে এটার কি সম্পর্ক একটু ব্যাখ্যা? ওই যে মিস্টার লু আসলো, বিশ্ব ব্যাংকের ব্যাপার আছে, IMF আছে, তো এগুলোর সঙ্গে আমেরিকার সংযোগটা খুব কাছাকাছি। এটা কি মনে করে যে জাতিসংঘের প্রতিনিধি আসলো, তো এখানে আবার যখন আমেরিকা বলে মানবাধিকারের প্রশ্ন, তখন আবার এই ডলারের প্রশ্ন আসে। আচ্ছা, যেটা আওয়ামী লীগের যে ভঙ্গিটা ছিল গত মানে আমরা যখন বিভাগীয় সমাবেশ করছে, এবং এমনকি ঢাকাতেও গত মাসে যে সমাবেশে আমরা করেছি, তছনছ করে ফেলেছে অফিস। তছনছ এটা মিডিয়াতে আসছে, পত্রিকা আসছে, আন্তর্জাতিক ইয়েতে আসে, পুলিশ স্বীকারও করেছে যে এখানে সন্ত্রাসীরা ছিল। তার মানে তারা এই যে কাণ্ডগুলো করেছে তার একটা ব্যাকগ্রাউন্ড তারা করার চেষ্টা করছে। কিন্তু মজার ঘটনা আছে, কেস করতে যখন গেলাম, মানুষের একটা গালে ধাক্কা দিলে পরে একটা কেস হয়, চড় দিলেও একটা কেস হয়। আর বিএনপি সেন্ট্রাল অফিস তছনছ করে ফেলেছে, ছবি টবি সব জায়গায়, পুলিশও স্বীকার করছে, কিন্তু কেসটা খারিজ হয়ে গেল। তো বাংলাদেশে এটাই হলো বাস্তবতা। এই বাস্তবতার উপরে কে ইনভেস্ট করতে আসবে? কিছু নাই তো বাংলা এখন, অর্থনীতি বলে বাংলাদেশে আদতে কিছু নেই। জাহাজ পোর্টে পড়ে রয়েছে, খালাস করার অর্থ সরকারের কাছে নাই। এটা আমার কথা না, এটা বিভিন্ন রকম পত্রপত্রিকা মিডিয়াতে কথাগুলো আসছে, যেটা আগামী কিছু সময় পরেই কিছুদিনের মধ্যে রোজা আসবে। সরকার বলছে কোনো আশঙ্কা নেই, বাঙালি তো খালাস হচ্ছে না। মানে বিষয়গুলো যেমন মমতাজ ভাই এখানে যেটা বললো যে সেই সময় যে দাবি আদায়ের জন্যে, অর্থাৎ কেয়ারটেকার দরকার ছিল, তাহলে এখন দরকার যদি অন্য দলগুলো বলে, তাহলে আমি মানবো না কেন? না, তখন তো তারা দাবিটা আদায় করে নিয়েছিলেন, তাহলে কি আপনারা? না 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 না, এটা দাবিটা আদায় করে নিয়ে খালি আওয়ামী লীগের জন্য তো না, আওয়ামী লীগ ক্ষমতাতে চলে যাবে দাবিটা কেটে দিতে হবে। এটা কি মগের মূল্যক নাকি? 2 টার্ম প্রধানমন্ত্রী বেশ, কোথায় লেখা আছে সংবিধানে 2টা? আমরা তো কিছু পড়াশোনা করি, আমরা তো ঢাকা ইউনিভার্সিটির ছাত্রনেতা ছিলাম, এটা বলে দিলাম আর কি মাগোড়া। এখন একটা সিটের জন্য এই ঘটনা, আর এখন তো 300 সিটের জন্য। তা আমার কথাটা এটা ভাবে বলি যে মুক্তিযুদ্ধ হয়েছে, বঙ্গবন্ধুর 3.5 বছর, উনি যে কোনোভাবে হোক আমাদের ভিতরে বিদায় নিয়েছেন, তাই তো? তো বঙ্গবন্ধু আছে নেই, তাহলে কি আর বাংলাদেশ থাকবে না? বাংলাদেশ তো আছে। অর্থাৎ একটা সরকার না থাকলে আর কোনো দিন সেই আইন টাইন থাকবে না এমন তো না, সংবিধান সংবিধানের। তো আমি কেয়ারটেকার তৈরি করলাম আন্দোলনের মধ্য দিয়ে, এটা তো আইন আদালত না যে শু করছিল স্ব-উদ্যোগে কেয়ারটেকার দিয়েছিলেন কোর্ট, এমন তো না। আর কোর্টের সঙ্গে আমি রাজনীতিকে মুখোমুখি করছি কেন? মানে আমি কেন এই সুকুল কোর্টে নিয়ে যাচ্ছি? এটা তো রাজপথে ফয়সালা হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে রণাঙ্গনে। এখন যদি কোনো উন্মাদ এসে বলে না না মুক্তিযুদ্ধ হলেই কি হলো নাকি, কোর্টে যাবো আমার, এটাকে স্বাধীনতা। আমি শেষ করে দিই। আমার কথা হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্তটা যেটা হয়েছিল সেটা সুবিধা অনুযায়ী যে পাল্টি দেওয়া সংকটটা সেক্ষেত্রে তৈরি হয়েছে। এই ব্যাপারটাই আসছে। এখন আপনার মমতাজ সাহেবের কাছে বলি যে রাষ্ট্রপতি নির্বাচন 19 ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করা হয়েছে, সিইসি তফসিল ঘোষণা করেছেন। তো এখানে তো একটা মানে এইটা নিয়েও পাবলিকের একটা কিউরিয়াসিটি আছে, একটা মনে হয় যে একটা চমক, মানে এখন পর্যন্ত কিন্তু কনফার্ম না যে কে হচ্ছেন রাষ্ট্রপতিটা। তো আসলে কীরকম একটা চমক থাকতে পারে, কিংবা আপনারা কি গেস করছেন আলটিমেটলি?
না, অবশ্যই বাংলাদেশের রাষ্ট্রপতি এক নম্বর ব্যক্তি, রাষ্ট্রের উনি সিম্বল বলা যায়। হ্যাঁ, তো রাষ্ট্রপতিকে নির্বাচনকে, এই রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, নির্বাচনকে কেন্দ্র করে মানুষের মধ্যে কৌতূহল থাকবেই, এবং বিশেষ করে রাজনীতিবিদদের মধ্যে বেশি কৌতূহলটা একটু বেশি থাকবে, বিকজ আগামী নির্বাচনটা উনি রাষ্ট্রপতি হিসাবে থাকবেন। হ্যাঁ, তার অনেক ভূমিকা থাকে সেই ক্ষেত্রে, যদিও আপনার সংবিধান অনুযায়ী ওই ধরনের রাষ্ট্রীয় ক্ষমতার যে নির্বাহী ক্ষমতাটা সেটা তার থাকে না। তারপরেও নির্বাচনকালীন সময়ে আমরা ধরে নেই তার ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এইভাবেই মানুষ দেখে সাধারণত, এবং রাজনীতিবিদরা সেটার জন্য সেই দিক থেকে, এবং নতুন রাষ্ট্রপতি একজন হবেন, এইটা কৌতূহল দেশবাসী থাকতে পারে, আপনাদেরও সবাই। আমি মনে করি যে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা একজন যোগ্য ব্যক্তি, যিনি রাষ্ট্রপতি হওয়ার জন্য মতো, তার যোগ্যতা, রাষ্ট্রের প্রথম ব্যক্তি হওয়ার মতো তার সেই যোগ্যতা, দক্ষতা, মেধা, বুদ্ধি সম্পন্ন ব্যক্তিকেই উনি দলের থেকে মনোনয়ন দেবেন, যেটা হয় পার্লামেন্টে, সেখানে নির্বাচন হবে, পার্লামেন্ট সদস্যরা ভোট দেবেন যে সংবিধান অনুযায়ী, সেই অনুযায়ী হবে। এবং অবশ্যই আমি আবারও বলবো, মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই বাংলাদেশের যিনি রাষ্ট্রপতি হবেন তার সে সকল যোগ্যতা, ক্ষমতা এবং তার মেধা, বুদ্ধি, তার সব কিছুই, আমি তার ব্যাকগ্রাউন্ড সব কিছু বিবেচনা করেই নিশ্চয়ই একজন যোগ্য ব্যক্তিকে আমাদের এই রাষ্ট্রের যিনি প্রথম ব্যক্তি সে স্থান। আমি ডক্টর মাহবুব হাসান আপনার কাছে একটা প্রশ্ন করব, যে আসলে ডিসি সম্মেলন চলছে, তো প্রধানমন্ত্রী মানে তাদেরকে অনেকগুলো দিক নির্দেশনা দিয়েছেন, তো একদিক দিয়ে আমাদের একটা অর্থনৈতিক সংকট অবস্থায় আছে, এটা নিয়েও কথা বলেছেন, সবাই সাশ্রয়ী হওয়ার মতো আরও কিছু দিয়েছেন। এই যে আমাদের অর্থনৈতিক একটা সংকট বারবার আসছে, তো এই বিষয়টাকে আপনি কি মনে করছেন যে আলটিমেটলি আমরা কোন ধরনের সংকটের দিকে যাচ্ছি? সেটা তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ভালো জানেন, তাই না, যে সংকটটা কোথায় এবং কিভাবে। এবং তিনি প্রথম থেকেই কিন্তু বলছেন যে আমাদের আর্থিক সংকট আসছে, দুর্ভিক্ষে আসছে, এত আপনারা আসতে পারে আর কি, বৈশ্বিক সংকটের কারণে আসছে বলতে যেহেতু বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করেই উনি আগাম কিন্তু বলেছেন, এটা আমাদের প্রতি ইঞ্চি জায়গা ব্যবহার করতে হবে, এই নির্দেশনার মধ্যে ওইটাও আছে কিন্তু, তাই না। তার মানে কি আমরা একটি কঠোর অবস্থার ভিতর দিয়ে যাচ্ছি, যেমন কি বলে দুদুভাইরা বলেছেন বা বিএনপি বলেছেন, আমরা নীরব দুর্ভিক্ষের ভিতরে আছি, তাই না। দুটোতেই ভিতরে কিন্তু মানে আছে, সত্য আছে। উনি আর্থিকভাবে সংকটে আছেন, কিন্তু আবার অস্বীকারও করেছেন যে যেমন ইভিএম কেনার জন্য কি ৯,০০০ কোটি টাকার কথা বলছেন, যে না আমি অর্থনৈতিক সংকটের কারণে কিন্তু এটা করি নাই, এটা মনে করলাম জনগণকে মানে এত টাকা এটা খরচ না করে এটা খাদ্য কেনার টাকা রক্ষা করার জন্য বা ইয়ের জন্য, আপৎকালীন বিপদকে সামলানোর জন্য ওইটা করি নাই, ওইটা আমাদের জরুরি না। দুটোই সত্য, এখানেও সত্য আছে, খাদ্য আমাদের জরুরি ইভিএমের চেয়ে 1000 গুণ। কিন্তু প্রথমত কথা হলো যে ইভিএম কেনার জন্য ৯,০০০ কোটি টাকা চাইবে কেন মানে নির্বাচন কমিশন এই রকম একটি সংকটকালে, তাই না। এগুলো হলো মানুষের বোধের বিষয়, যে তারা নির্বাচনই বড় দেখছে নাকি জনগণের মানে দৈনন্দিন জীবনের খাদ্য, তাদের যে বস্ত্র, তাদের যে অধিকার, তাদের বিষয়গুলোকে প্রধান করে দেখছেন। মাননীয় প্রধানমন্ত্রী সেটা দেখেছেন, কিন্তু সংকটে যে আছে সেটাও কিন্তু উনি মানে করেছেন। এই যে আপনার ডিসি সম্মেলনে উনি বলেছেন যে কৃচ্ছতা সাধন করতে হবে, এবং তাদেরকে বলেছে সেবক হতে, নট প্রভু হতে। এবং আমাদের প্রশাসনের লোকদের কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ বলে যে তারা প্রভু। আমলাতান্ত্রিক একটা জটিলতা থাকে, এই আমলাতন্ত্রকে যে পর্যন্ত আপনি এটা না করতে পারবেন, নিয়ন্ত্রণ না করতে পারবেন, সে সবসময় অ্যাক্ট করবে প্রভু হিসাবে। আর জনগণ এই দেশের মালিক, এটা সবাই আমরা বলি, মানি, এবং আমাদের সংবিধানেও বলা হয়, কিন্তু সংবিধানের সেই সত্যটা আমরা আচার আচরণ বডি ল্যাঙ্গুয়েজে সেটা দেখাই না।
বলি না। এর চেয়ে নির্মম হটকার এবারে নির্মম কি তামাশার কি হতে পারে বলে? আচ্ছা, মানে একদিকে বলা হচ্ছে দুর্নীতিতে নিমজ্জিত বাংলাদেশ আপনাদের দিক থেকে, আরেক দিক দিয়ে বলা হচ্ছে স্মার্ট বাংলাদেশ। আসলে আমরা কোন সাইডটাতে আছি অ্যাকচুয়ালি, মানে জনগণ কোন দিকটাতে আছে? তো প্রধানমন্ত্রী নিজেই, যাকে আমরা কথিত প্রধানমন্ত্রী বলি, যিনি রাতের ভোটে নির্বাচিত, এটা জাপানি রাষ্ট্রদূতই বলছেন, তো তিনি স্পষ্ট করেছেন। একটা ব্যাপারে ধন্যবাদ দেওয়া যায় যে আমাদের 200-300 বছর আগে যে কুপি জ্বালানোর জন্য রেড়ির তেল ব্যবহার করা হতো, রেড়ির, আমি জীবনে কখনো শুনি নাই আমার এই দীর্ঘ 66 বছর বয়সে। তো প্রধানমন্ত্রী এটা আমাকে উপকৃত করেছেন যে এক সময় রেড়ির তেল এই দেশে ব্যবহার হতো। পরে আমার লেখা জগতে পড়লাম যে রেড়ির তেলে দিয়ে কখনোই এই দেশে পড়ালেখা হতো না। এটা দেবী বা উপাসনা করার জন্য হিন্দু ধর্মে এই রেড়ির তেলকে ব্যবহার করা হতো, কেরোসিন ব্যবহার করতে হতো আমাদের ব্যবহার করা হতো সরিষার তেল। সেই ব্যাখ্যা যে তিনি বলেছেন, কোনো প্রধানমন্ত্রী আমি শুনি নাই যে দুর্ভিক্ষ আসছে, আপনাদের তো এখনও খাবার পাচ্ছেন, তো এত স্পষ্ট করে উনি বলেছেন, সত্যটাই বলেছেন। তাকে যে এই জন্য ধন্যবাদ দেওয়া যায়, বাস্তব পরিস্থিতির কথা বলেছেন। না, উনি তো আজকে মানে গত এতে সংসদে বলেছেন যে সরকারের যে ব্যর্থতা আছে খুঁজে বের করুন। পার্লামেন্টে বলেছেন যে হ্যাঁ, তো ব্যর্থতা তো পুরোটাই এই সংসদে অবৈধ। এটা সাংবিধানিক সরকার না। নির্বাচন হইতে হইবে অবশ্যই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, এটা সংবিধানে লেখা আছে। ইলেকশনই হয়ে গেছে তো রাত 12টায়। 2014-এ ভোট ছাড়া প্রতিদ্বন্দ্বিতায় হয়নি, তো যে প্রার্থী দিছে আওয়ামী লীগ সেটা হয়েছে। সেই জন্যে উনি যে কথাটা বলছেন, একটু আগে ডিসির প্রসঙ্গ আসলো না, ডিসিরা কেন মানবে এই সরকারকে? ডিসিরা তো জিতিয়েছে এই এমপিদেরকে। এই যে থানার ওসিরা কিন্তু অনেক জায়গায় এমপিকে চেয়ার দেয় না, মুখের উপর বলে দেয় আপনি কেমন এমপি আমরা জানি। তো এই সাহসটা কোথা থেকে আসে? এটা মনে হচ্ছে যেন আমাদের ভিতরে সেই জমিদারি প্রথা, সামন্তবাদী, সেটা আসছে। জমিদারের কাছে এই দেশের মানুষ যেমন খুব একসময় কুণ্ঠিত থাকতো, নির্যাতনের মধ্যে থাকতো, আইনটা কাজ করতো না, জবাবদিহি নাই তো তখন। তো এই জবাবদিহিতার ঊর্ধ্বে চলে গেছে দেশ। এই দেশে এখন জবাবদিহিতা বলে কেউ নেই, না প্রধানমন্ত্রী, না পার্লামেন্ট, না আপনি ডিসি, না ওই ওসি। যারা যেই জায়গাটায় আসে সে মনে করে আছে এটা তার বাপের তালুকদারি, সে যেভাবে খুশি সেইভাবে চলবে। এমন আপনি চিন্তা করতে পারেন যে তারা যে দাবিগুলো ডিসিরা করেছে সেখানে সরকারের মিউ মিউ উচ্চারণ মতো, মানে তার যে ভঙ্গিটা সেটা মিউ মিউ। কেন হচ্ছে? কোনো কিছুর উপরে সরকারের নিয়ন্ত্রণ নাই, অর্থনীতির উপরে, আইন শৃঙ্খলার উপরে কোনো জায়গায় নাই। আপনি কি মনে করেন আসলে নিয়ন্ত্রণ কতটুকু আছে, বা প্রশাসনের সাথে সরকারের সম্পর্কের এটা? দেখেন, আওয়ামী লীগ সরকার, বর্তমান সরকার, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার অবশ্যই সম্পূর্ণ তার রাষ্ট্রে যে সমস্ত অর্গানগুলো আছে, আপনার সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, হ্যাঁ, প্রতিরক্ষা বলেন, জুডিশিয়ারি বলেন, আমরা যেগুলো বা আপনার অন্য যা আছে রাষ্ট্র অর্গান, একটা রাষ্ট্রের সব কিছু উপরিত রাষ্ট্র অবশ্যই তার নিয়ন্ত্রণ এবং কর্তৃত্ব সেটা অবশ্যই আছে। তা না হলে তো রাষ্ট্র পরিচালনা করতে পারতো না, সরকার পরিচালনা করতে পারতো না, সরকার থাকতো না। সুতরাং সেটা ঠিক না। আপনার একটা সরকারের মানে যে আপনার সরকারের কর্তৃত্ব যদি এই সমস্ত মানে রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলোর উপর না থাকে তাহলে তো সে সরকার থাকে না। তো আওয়ামী লীগ ইজ ভেরি মাচ না, আওয়ামী লীগ তো অত্যন্ত মানে দক্ষতা, শক্তির সাথে এবং তার দক্ষতার সাথেই তার অনেক ক্ষেত্রে তো দেখা যায় যে আপনার জনপ্রতিনিধির চেয়ে আমরা বেশি প্রাধান্য পাচ্ছেন বিভিন্ন কাজে। এটাই তো কোনো একটি ঘটনা বা কোনো একটি কারণে কোনো এক জায়গায় বিচ্ছিন্ন
কঠিনভাবে হতে পারে, কিন্তু আপনি কি আপনার পার্লামেন্ট আছে, পার্লামেন্টের মাননীয় প্রধানমন্ত্রী নিজেই প্রতি সপ্তাহে প্রশ্ন উত্তর দিচ্ছেন, পার্লামেন্টে একটা জবাবদিহিতার জায়গা আছে। এখন আপনি পার্লামেন্টে আপনি যদি বলেন যে আপনার জবাবদিহিতার জায়গা নেই, তারপরে তো পার্লামেন্ট এমপিরাই তো অনেক সময় সংসদে বলছেন যে আসলে আমরা আমলাদের কাছে পাত্তা পাচ্ছি না বা এই টাইপের, এটা অভিযোগ সব দেশে কম বেশি হয়ে থাকে। হ্যাঁ, আমরা যদি লক্ষ্য করি, হ্যাঁ, অনেক সময় অনেক ক্ষেত্রে যেটা বিচ্যুতি হয় না, আমি কথা বলবো না, আমরা এখনো গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি নাই, এটা তো সত্য। এত বছর হয়ে গেছে, এটা তো আমাদের ব্যর্থতা, রাজনীতিবিদদের ব্যর্থতা, রাজনৈতিক দলের ব্যর্থতা, সবারই আমাদের ব্যর্থতা, এটা আমরা অস্বীকার করতে পারবো না। সেই ব্যর্থতা আমাদের আছে। তারপরে আমাদের প্রশাসন এখন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন দিন দিন, আগে সেই পাকিস্তানে আমরা প্রশাসন নয়, এটা আমার দেশেরই প্রশাসন, আমরা একটা উপনিবেশ নয়, একটা স্বাধীন দেশের প্রশাসন। সুতরাং সেই ক্ষেত্রে প্রশাসন বলেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন, আর্মি বলেন, যারাই আছে, সিভিল আপনার জুডিশিয়ারি বলেন, সব কিছুই আজকে তাদের তো এই রাষ্ট্রটা তো তাদের স্বাধীন রাষ্ট্রের তারা নাগরিক, এই দেশ তো পরাধীন দেশের নাগরিক না। সুতরাং সেটাও তাদের মধ্যে একটা কাজ করে যে আমি তো পরাধীন দেশের উপনিবেশিক কোনো শাসকের আমি পারপাস সার্ভ করছি না। এক্ষেত্রে কি দেশপ্রেমের ব্যাপারে কোনো ওয়ে আছে যে দেশপ্রেমটা কতটুকু কিংবা আমার কতটুকু, আমি আমার আউটপুটটা কতটুকু দিচ্ছি, কিংবা এটা হয়তো কিছু ক্ষেত্রে বিচ্যুতি ঘটে, যারা অতি উৎসাহিত হয়ে যায়, নিজেকে একটু শো অফ করতে চায়, নিজের কর্তৃত্ব একটু দেখাইতে চায়, সেটা রাজনীতির ক্ষেত্রে বলেন, আর ওই প্রশাসনের ক্ষেত্রে বলেন, আর পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বলেন, কিছু কিছু ক্ষেত্রে যারা যেটা এটা করতে চায় সেই ক্ষেত্রে কিছু ব্যত্যয় ঘটে, আমি এটা অস্বীকার করব না। তাই এইগুলো কঠোরভাবে এগুলো আমাকে মনিটরিং করতে হয়, অবশ্যই সরকার করছে, এবং এগুলো নিয়ন্ত্রণ করতে হবে, যাতে সব ক্ষেত্রেই আপনি এমপি বলেন, মন্ত্রী বলেন, প্রশাসন বলেন, সব ক্ষেত্রেই যাতে ওই ধরনের একটা ভাব, একটা আমি দেশের সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে গেলাম, এই ভাবটা যাতে সৃষ্টি না হয় জনগণের। যেটা আমরা আগে শুনতাম ছোটোবেলায়, গভর্নমেন্ট চাকরি, সরকারি চাকরি মানে গভর্নমেন্ট সার্ভেন্ট বলা হতো তখনকার দিনে, এখন কিন্তু সেই ভাষায় ব্যবহার করা হয় না। হ্যাঁ, আমরা ছোটোবেলায় শুনেছি, সেই ভাষায় ব্যবহার করা হয় না, তাই না? আজকে জনগণের, সাধারণ মানুষের আস্থার জায়গাটা কোথায়? সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কাছে যাবে, রাজনীতি বাদ দিয়ে আদার দেন। আজকে সংকট হলে, একটা মানুষ প্রবলেম পড়লে কাছে যাবে, ডিসির কাছে যাবে, এসপির কাছে যাবে, সেই তো সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশের কাছে প্রথম যাবে তারা। সুতরাং সেই জায়গাটাকে আমাদের ঠিক রাখতে হবে। অতি উৎসাহী কিছু ব্যক্তির কারণে সেই ক্ষেত্রে তাদের ইমেজ নষ্ট হবে, সরকারি ইমেজ নষ্ট হবে, এটা কোনো সময় অ্যাকসেপ্ট করা যায় না। আমি শুধু বলতে চাচ্ছি যে জিনিসটা যেটা আমরা আলোচনায় আসছিলাম, আমরা আশা করি যে আমরা রাজনীতিবিদরা আমাদের দায়িত্বটা বেশি, কারণ জনগণ আপনাকে প্রতিনিধিত্ব করেছে, জনগণের প্রতিনিধি হিসাবে আপনি সংসদে যাচ্ছেন, আইন করছেন, দেশ চালাচ্ছেন, রাষ্ট্র পরিচালনা করছেন। সেই ক্ষেত্রে আমি মনে করি আমরা যারা নির্বাচিত হন, যারা রাষ্ট্র পরিচালনা করেন, তারা অবশ্যই আরও বেশি দেশপ্রেমী হয়ে কাজগুলো আমাদের করতে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন আমার দুধুভাই, যে দেশের যে একটি মানে দ্রব্যমূল্য জিনিসের ঊর্ধ্বগতি হয়েছে, দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, ইউক্রেনের যুদ্ধের কারণে মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলেন না, পৃথিবীর খুব কম দেশে পাবেন রাষ্ট্রনায়করা তার দেশের জনগণকে সাবধান করেছেন, আগের থেকে অগ্রিমভাবে সাবধান করেছেন যে আজকে এই বৈশ্বিক কারণে আমার দেশে এই অভাব, এই দুর্ভিক্ষ, এটা সংকট হতেই পারে। সুতরাং যেটা আপনিও বলেছেন যে আমাদের 1 ইঞ্চি জায়গা আমরা খালি রাখতে চাই না, এটা উনি জনগণকে অভিহিত করা, এটা কিন্তু ওনার দায়িত্ব, একটা স্টেটসম্যানের যে দায়িত্ব সেটা উনি প্রমাণ করেছেন। এখন এটা নাও হতে পারে, সেই ব্যবস্থা যাতে না হয় সেই ব্যবস্থা উনি মোকাবেলা করেছেন এবং করে যাচ্ছেন, এবং আমরা আশা করি ওনার নেতৃত্বে আমরা এই সংকটকে উত্তরণ করে এক বাংলাদেশ সেই উন্নয়নের যে ধারা আছে, 2031 সালের মধ্যায় দেশ, 2041 সালে স্মার্ট বাংলাদেশ যেটা বললেন, সেই লক্ষ্যে আমরা উপস্থিত হব। আমরা স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছি। ডক্টর মাহবুব হাসান, আপনার তো বেশ অভিজ্ঞতা আছে, একদিক দিয়ে স্মার্ট বাংলাদেশের কথা বলা হচ্ছে, আরেক দিক দিয়ে মানে কয়েকদিন ধরে বাংলাদেশের মানে যে পরিবেশ দূষণের দিকে আমরা ঢাকায় হলো শীর্ষ বিশ্বের মধ্যে কয়েকদিন ধরে ইন্ডেক্স সূচকে। তো এই একদিক দিয়ে স্মার্ট বাংলাদেশ, আরেক দিক দিয়ে এই ভূপরিবেশ অবস্থার মধ্যে আপনি কি বলবেন এই জিনিসটাতে? এটা মানে আমরা কতটা দায়ী আসলে? আমরা দায়ী কি বৈশ্বিক বায়ু প্রবাহের দায়ী? এটা বড় বিষয়। আমাদের ভাবতে হবে যে আমরা কোথায় বাস করছি। একটা ধুলা দূষরিত মহানগরীতে বাস করছি, যেটার জন্য দায়ী একসঙ্গে উন্নয়ন, আবার একই সঙ্গে আমাদের অসচেতনতা, আমাদের এই যে কেমিক্যাল পার্টিকেলস,
বায়ুতে যে কেমিক্যাল পার্টিকেলস আছে, আমি কয়েকটা লেখা ভারী লিখেছিলাম সীসা। যে আপনি মরতে চান কিভাবে। যদি মরতে চান, আস্তে আস্তে মরতে চান, তাহলে ঢাকা শহরে বাস করেন, দেখবেন যে আপনার লাং মাশাআল্লাহ সিল হয়ে যাবে এবং আমরা মৃত্যুবরণ করবো। আপনার জন্য গুলি ব্যবহার করতে আজকে হবে একটা না। রিপোর্ট আসছে যে জরুরি অবস্থা ঘোষণার মধ্যে আর কি, যে মানে যে অবস্থাটা আসছে, যে ইন্ডেক্স সূচকটা, এটা একদম মানে হ্যাঁ, খুবই 300 ভয়াবহ, পরে, 300 ভয়াবহতম। কিন্তু আমাদের সরকারের এই কোনো রকম সচেতনতা দেখি না। যারা গাড়িতে চলে তাদের তো আর অত অসুবিধা নাই, যারা এসি না, গাড়িতে তারও থাকবে, অসুবিধা আছে, এটা তারা মনে কিংবা করে। যারা সাউন্ডও শুনে না, তাদের তো শব্দ দূষণের অসুবিধা, জানে না যে ওইখান দিয়ে ভিতর সমস্যা হয়তো আমজনতা যারা বাসে চড়ে আসে। তারপর সবচেয়ে বড় কথা, সরকার যদি সচেতন হতো তাহলে এই নিয়ে অবশ্যই মানে কথা বলা হতো। সরকারের যে মানে প্রশাসন, যেটা ভাই বললেন যে প্রশাসন, আমি তো কোনো মানে পরিবেশ অধিদপ্তর বা এদের পরিবেশ মানে মন্ত্রণালয় দেখি না। আমাদের এই কি কারণে আমাদের ঢাকা শহরটা আজকে পৃথিবীর মধ্যে সবচেয়ে আজকে দূষিত, মানে যে কার্বন যেটা বার্ন হয়ে যাচ্ছে, আমাদের যেটা বলা হয় অক্সিজেনের প্রবলেম হয়, সেইটা কারণগুলো বের করে এই কারণগুলো সলভ করার জন্য যে পদক্ষেপগুলো আমাদের নেওয়া উচিত, আমার মনে হয় সেই পরিবেশ অধিদপ্তর কি করে। আপনি তো রাষ্ট্রদূত ছিলেন, বিভিন্ন দেশে আপনি করেছেন, আসলে কি এইভাবে একটা দেশ চলতে পারে যে একটা রাজধানী শহরে আমি যখন ব্রুনাইতে হাই কমিশনার ছিলাম, তো ওইখানে ওরা বলতো হেজ, ওখানে হয়েছে কি আপনার কালিমান্ত, মানে ইন্দোনেশিয়ার যে একটা স্টেট আছে কালিমান্ত, সেখান থেকে আপনার ফরেস্ট ফায়ার হইতো এবং বুশ ফায়ার, সেটা থেকে যে ফায়ারের যে আপনার যে কি বলে আপনার অ্যাশগুলা, সেগুলা উড়ে আসতো ব্রুনাইয়ের উপরে দিয়ে আসতো মালয়েশিয়া ব্রুনাই। এমন অবস্থা হয়েছিল, আমি তখন ছিলাম, আপনি 50-40 ফিট 30 ফিট দেখা যেত না। সমস্ত বিদেশি অন্য দূতাবাস যারা রাষ্ট্রদূত ছিলেন তারা সবাই চলে গেছেন ছেড়ে, কিন্তু আমরা যেতে পারিনি, পদত্যাগ করতো সভ্য জাতি। এত ব্যাখ্যা প্রয়োজন। সেখানে যেটাকে বলা হয় সীমাহীন ব্যর্থতা বলতে একটা যেটা কথা আছে না, সীমাহীন ব্যর্থতা, এই ঢাকা শহরে বিশ্বের এই সময়টা হয়তো কারণটা বেশ কয়েক বছর ধরেই হচ্ছে, মাঝে মধ্যে গ্যাপ আমি যদি মানে যেহেতু ওনার বলতেছিলেন, আমি সরি ফর যে আমি আমাদের এই সময়টাই কিন্তু এই জিনিসটা, আমাদের এই বায়ু দূষণটা সবচেয়ে হাইয়েস্ট লেভেলে যায়। আছে একটা জিনিস আমি ছোটবেলা দেখতাম, ছোটবেলা দেখতাম এই শীতকালে বৃষ্টি হয় না, বৃষ্টি না হলে ধুলাটা হয়, এবং এই যে ক্ষুদাক্ষুদি, এই যে ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো আমরা যেগুলো হচ্ছে, সেই ডেভেলপমেন্ট কাজের কারণে যে মাটির থেকে যে ধুলাটা বেরোচ্ছে ড্রাই হয়ে যে, এবং আমার ঢাকা শহরের চারদিকে যে ইন্ডাস্ট্রি বলেন বা ইট খোলাগুলো আমরা যদি একদম খাস বাংলায় বলি, এটার থেকে যে আপনার যে ধোঁয়াটা যেটা আপনার বার্ন করে বেরোচ্ছে, আপনার কয়লাটা, সেইটার থেকে যে জিনিসগুলো বেরোচ্ছে, আমরা ছোটবেলায় আমি দেখতাম রাস্তায় পানি ছিটানো হতো যাতে ধুলাটা ছড়িয়ে উপরে না উঠে বায়ুটা আরো দূষিত না করে। আমি মনে করি সিটি কর্পোরেশন তার এখন সবচেয়ে বড় দায়িত্ব হলো যত সম্ভব তাড়াতাড়ি যত বেশি জায়গায় রাস্তায় অ্যাটলিস্ট পানি ছিটানোর জন্য ব্যবস্থা। পানি নিয়েও তো অনেক মানে আমি এইটা আমি দুদু আপনি কিছু বলতে চেয়েছিলেন লাস্ট। দুদু ভাই সরি, যে সবকিছুর মূলে রয়েছে একটা ব্যর্থ সরকার, সবকিছুর মূলে। শুনতে খারাপ লাগবে, একটা পানি সিটার মতো যোগ্যতা নেই সরকারের। আমরা এখানে আলোচনা ঢাকা শহরটা তো খুব বড়, তাও কিন্তু না। না 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 আমার কথা হচ্ছে যে আমি যখন কোনো একটা ডেভেলপমেন্টের ওয়ার্কের এগ্রিমেন্টে যাব, মানুষের কথা যদি মাথায় থাকে না, তাহলে মানুষের কি কি ক্ষতি হতে পারে সেই প্রসঙ্গগুলো তো এগ্রিমেন্টের ভিতরে আসবে। সেগুলোর জন্যে তাদের যাকে আমি দায়িত্বটা দিচ্ছি সে কি কি সিদ্ধান্ত নিয়েছে আমি তো কিছু দেখি না। আমি শুধু টাকার দিকে তাকাই থাকে। আমার ব্যক্তিগত সুবিধা অথবা মন্ত্রণালয়ের সুবিধাও না, গোষ্ঠীগত সুবিধা, এইদিকে যদি তাকিয়ে থাকি তাহলে কে মূল্য কে বাঁচলো এই নিয়ে কারো। ধন্যবাদ আপনাদের তিনজনকেই স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের এই সময়ের আয়োজনে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। শুভরাত্রি।